করছিল 400 টাকার ফুল নিয়া এক রিক্সাওয়ালা। হ্যাঁ, ওই রিক্সাওয়ালা ভাই তার ইনকামের 400 টাকা দিয়া ফুল নিয়ে আইছে, ওইটা দিবে। ওনারা কিন্তু দেখতেছে সবাই যে এখানে যেই যাইতেছে ওই পেদারি খাইতেছে, তারপরেও আসতেছে, কারণ একটু পেদারি খাই না তারপরেও তো নিউজ হইতে পারবো আমরা। আজকে এই যে বাকশালের পতন দিবসে 15 আগস্ট যে পালিত হচ্ছে, যেখানে দেখবেন যে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে। কারা জানাচ্ছে? এদের শুধু নাম ফেসগুলো দেখবেন, এরা নাটকের লোক, এরা গানের লোক, এরা সিনেমা। 32 নম্বরে আসলে সারাদিন কালকে কি হয়েছে? 32 নম্বরে দেখেছেন মানুষ ফুল দিতে এসে অনেকে মারধরের শিকার হয়েছেন, অনেকে তো 2 খতম কোরআন দিয়ে এখানে দোয়া করতে এসেছেন। তো আসলেও কি তারা শ্রদ্ধার জন্য এসেছেন নাকি অন্য কোনো কারণে এসেছেন? দর্শক, 32 নম্বরের সারাদিনের অবস্থা এবং 32 নম্বরের মানুষ যে শ্রদ্ধা জানাতে আসে নাই, এই বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ দুইটি আলোচনা শুনবো দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তির। আসসালামু আলাইকুম। মিথ্যা যখন চিৎকার করে সত্য তখন চুপ হয়ে যায়। মিথ্যা যখন চিৎকার করে সত্য তখন চুপ হয়ে যায়। আর সত্য চুপ হয়ে গেলে মিথ্যা খুব খুশি হয়ে যায়, কারণ সে মনে করে সত্য তার কাছে হার মানছে। আসলে কি তাই? না, সত্য তার দায়িত্ব পালন করছে, তার নিজের ইজ্জত রক্ষা করছে, মিথ্যার সাথে তর্ক করে নাই। আর এই সত্য আর মিথ্যা প্রমাণ করার জন্য বহু যুক্তি তর্ক আছে। আমি আমার পক্ষে এমন এমন যুক্তি দাঁড় করাইতে পারবো, আর পৃথিবীর সমস্ত যুক্তি তর্ক ভাই নিজের জন্য। হ্যাঁ, আমি আমার মক্কেলকে সেভ করাইবার জন্য অনেক রকম যুক্তি দিব, আবার আপনি আপনার মক্কেলকে সেভ করার জন্য অনেক রকম যুক্তি দাঁড় করাবেন। যুক্তির তো আর শেষ নাই। এত কথা কেন বলতেছি জানেন? 32 নাম্বার আজকে 15 আগস্ট কেমন ছিল? আমার দৃষ্টিতে সেই লেভেলের প্রচার পাওয়া গেল 32 নাম্বার। এতটা প্রচার হবে ভাবি নাই। সমস্ত ইউটিউবার, সমস্ত চ্যানেলের ক্যামেরা, সমস্ত নিউজ ওই 32 নাম্বারে। লোকে লোকারণ্য, কত রকমের চরিত্র ঢুকতেছে, আর ইউটিউবার ভাইরা তাদের খোরাক পেয়ে যাচ্ছে। নিউজ যারা সংগ্রহ করতে গেছে তারা নিউজ পেয়ে যাচ্ছে। বহু রকম চরিত্র ইন করতেছে। তো ওইখানে সারাদিন দেখলাম তো একটা চরিত্র যে ইন করছে ভাই সেই লেভেলের। উনার মাথায় পাগড়ি, উনি কোরআন শরীফ খতম দিছে, এখন আসছে শেখ মুজিবুরের কবর জিয়ারত করতে। উনাকে কেউ বুঝাইতেই পারতেছে না যে কবর তো এখানে না, ওইটা তো টঙ্গী বাড়ি, এটা তো উনার বাড়ি। সে বলতেছে যে না, এইখানেই আমি মুনাজাত করব। ওনার সঙ্গে ওনার বউ আছে, হেজাব পরা, হাতে মোজা পরা। বউ বলতেছে কি জানেন? যে এই পাগল, এর কথা বিশ্বাস করেন না, এই ঘরে কোনো কোরআন শরীফ পড়ে নাই। একটা টাইমে বউ রিক্সা থেকে নাইমা চলে গেছে জিত কইরা, কারণ ওই পাগড়িওয়ালা হুজুরের মাথার মধ্যে ঢুকছে ভাইরাল হইতে হবে, কিছু কথা আমাকে বলতেই হবে। বউ টানতেছে, শুনে না। একটা টাইমে বুঝছেন লোকজন ভিড় হয়ে গেছে, পুলিশ আইসা তাদেরকে সেফ জোনে পাঠাইয়া দিছে। এরকম আরো বহু চরিত্র। তবে একটা চরিত্র আমার কাছে একটু দাগ কাটছে মনের মধ্যে। ভাই, মন এমন একটা জায়গা থাকে সেখানে কারো হাত যায় না, ওখানে আইন চলে না, কানুন চলে না, কোনো যুক্তি চলে না। অন্ধ ভালোবাসা যাকে বলে, বঙ্গবন্ধুর প্রতি উনার অন্ধ ভালোবাসা। এক মা আসছে, উনি একটা ফুল দিবে, জানেন ফুলটা হাতের পিছনে লুকায় রাখছে, কেউ যেন না দেখে। উনি এটা দিতে চায় ওই ভাঙা বাড়িটাতে। চিন্তা করেন আপনি এখন উনার এই মনটাকে কেমনে দাবায় রাখবেন? পারবেন না। একটা স্লোগান আমার কাছে অন্যরকম লাগছে। স্লোগানটা কি আমার মনে আছে? না, মনে নাই। এরকম ছিল, তারেক ভাই বইলা গেলাম 32 নম্বর দখল নিলাম। এরকমই ছিল, তারেক ভাই বইলা গেলাম 32 নম্বরের দখল নিলাম। ছন্দ ছিল, আরো সুন্দর ছন্দ ছিল। স্লোগানটা যদি কেউ শুনে থাকেন একটু কমেন্ট বক্সে দিয়েন তো। এরকম একটা স্লোগান। ওই স্লোগানের পরে দেখলাম যে ভাই শুধু স্লোগান না, সত্যি সত্যি তারা 32 নম্বর দখল নিয়ে নিছে। পুরা 32 নম্বরে আর কেউ যাইতে পারে নাই, নাকি কেউ ইচ্ছা কইরা যায় নাই? একটু চিন্তা কইরা দেখেন তো। আমার তো মনে হয় অন্যরা আস্তে কইরা পিছনে চইলা গেছে, যে 32 নম্বর যারা ভাঙছে তারাই 32 নম্বর দখল কইরা থাকুক, আমরা জামু না। এর মধ্যে একটা শিবিরের ছেলে মাইর খাইছে। হ্যাঁ, ভালোই মাইর খাইছে।
তারপরে দেখলাম সন্ধ্যার সময় বড় ভাইরা, শিবিরের বড় ভাইরা আইসা ওইটা মীমাংসা করছে, ওইটা নিয়ে আর কোনো গ্যাঞ্জাম হয় নাই। এর মধ্যে অনেকগুলা চরিত্র গেছে। ও আরেকটা চরিত্র ইন করছিল 400 টাকার ফুল নিয়া এক রিক্সাওয়ালা। হ্যাঁ, ওই রিক্সাওয়ালা ভাই তার ইনকামের 400 টাকা দিয়া ফুল নিয়ে আইছে, ওইটা দিবে। ওনারা কিন্তু দেখতেছে সবাই যে এখানে যেই যাইতেছে ওই পেদানি খাইতেছে, তারপরেও আসতেছে। কারণ একটু পেদানি খাই না, তারপরেও তো নিউজ হইতে পারবো, আমরা আলোচনায় আসতে পারবো, পর্দায় আসতে পারবো। আর ভালোবাসাটা ভিতরে টকবক করতেছে তো ভাই, চাইবা রাখতে পারতেছে না, তাকে যাইতেই হবে। কি করবেন? মানুষের ভালোবাসার জায়গায় হাত দিতে পারবেন? মনের মধ্যে তো আর হাত দেওয়া যায় না, ওইখানে আইন কানুনও চলে না। ওই রিক্সাওয়ালার ভাই ফুলগুলা নিয়ে কাইরা ফালাইয়া দিছে, তার কি সেই বুক ফাটা কান্না? আজকে সেই ভাঙা বাড়িতে সেই ফুলটা দিতে পারলো না। দেখছেন, এখন এরকম ভালোবাসা চলে আসছে। কেন বললাম? প্রচুর প্রচার পাইছে, প্রচুর পাবলিসিটি পাইছে। এই ডাকটা কে দিছিল? সজীব ওয়াজেদ জয়। হ্যাঁ, উনি আমেরিকা থেকে এই ডাকটা দিছে। দেখেন, আমাদের দেশটা বিদেশ থেকে পরিচালিত হয়। আমেরিকায় বসে সজীব ওয়াজেদ জয় বলল, তোমরা সবাই কালকে শোক দিবস পালন করবা এবং 32 নম্বরে যাবা, ফুল দিবা। অনেকেই আসছে, বাধা মানে নাই। মাই খাইছে, কিল খাইছে, ঘুষি খাইছে, অপমান হয়েছে, কিন্তু আবার ভাইরালও হয়েছে। অনেকে দেখছি মুসকি মুসকি হাসতে, কেন হাসতেছে জানি না। যাই হোক, ঘটনা কিছু ঘটছে। আজকের দিনটা ছিল পুরাপুরি আওয়ামী লীগের প্রচার, 32 নম্বরের প্রচার। হ্যাঁ, ওই যে বলতেছিলাম, আমাদের দেশটা এখন আমেরিকা থেকে ড্রাইভিং হচ্ছে। জয় হাতে নিচ্ছে, ড্রাইভিং সিটে বসছে, সেই আসতেছে নেক্সটে। হ্যাঁ, সেই রাজনীতি করবে। এই ছাড়া তো আমেরিকা আছে কে বলেন? আবার দেখেন, এদিক থেকে লন্ডন থেকে পরিচালনা হচ্ছে। এদিকে দেখেন দিল্লি, কলকাতা, ওইখান থেকে পরিচালনা হচ্ছে। হায় হায়, লন্ডন, ইন্ডিয়া, হায় হায়, লন্ডন, ইন্ডিয়া, আমেরিকা, আরো কোথাও আছে নাকি? পুরা বিদেশ থেকে বাংলাদেশটা পরিচালিত হচ্ছে। তার মানে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস তো আন্তর্জাতিক মানের মানুষ। পুরা আন্তর্জাতিক ভাবে দেশ পরিচালনা হইতেছে আমাদের দেশে। কেউ অস্থির হবেন না ভাই। আজকে 15ই আগস্ট ভারতে উৎসব চলতেছে। হ্যাঁ, আজকে তাদের স্বাধীনতা দিবস। আবার ওদিকে 14ই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস। আমাদের স্বাধীনতার আগে আমরাও কিন্তু 15ই আগস্টে স্বাধীনতা দিবস পালন করতাম। স্কুল ছুটি থাকতো, আমরা স্টেডিয়ামে যাইতাম, আমি গেছি। আর ওই পাকিস্তানটা কে আইনা দিছিল আমাদেরকে? জিন্না, কায়েদে আজম জিন্না। তখন কিন্তু আমরা কায়েদে আজম জিন্নাকে জাতি পিতা মনে করতাম। নারিন্দা গভর্নমেন্ট হাই স্কুলে আমার ড্রেস কি ছিল জানেন? পাজামা, পাঞ্জাবি আর ওই জিন্না টুপি। হ্যাঁ, তারপরে উর্দু পড়তে হইতো, একটা সাবজেক্ট আবার উর্দু ঢুকাই দিছিল। পরে যখন এই উর্দু ঢুকায়, ওইটা নিয়েই কিন্তু আন্দোলন শুরু হয়। আমি তখন ছোট, নারিন্দা গভর্নমেন্ট হাই স্কুলের ছাত্র। ওই জিন্না সাহেবের পরে আরেকজন নেতাকে আমরা পাইলাম, শেখ মুজিবুর রহমান, যাকে এক নামে সবাই চিনে, বঙ্গবন্ধু। এর মাঝে আর অনেক নেতা আছে, কিন্তু আমরা তো তখন ছোট, ওইটা বুঝি নাই। এই যে জয় বাংলা স্বাধীনতা, জয় বাংলা, বাংলার জয়, এই গানগুলা এবং ওই যে চরমপত্র পড়া হইতো স্বাধীনতা বেতার কেন্দ্র থেকে, ওই চরমপত্রের জন্য অপেক্ষা করতাম। এবং আমরা তখন চিনতাম কিন্তু একজন মানুষকে, ছোটবেলার কথা বলতেছি, শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু। পরে যখন বড় হইতে লাগলাম, জ্ঞান হইতে লাগলো, ৭৪ দেখলাম, ৭২ দেখলাম, দেশে অরাজকতা দেখলাম, অভাব দেখলাম, অভাবের মানুষের মৃত্যু দেখলাম, এবং সব দল সহকারে নিজের দল আওয়ামী লীগকে নিষিদ্ধ কইরা এক দলে নিয়ে আসলো বাকশাল, সেইটাও দেখলাম। এরপরে দেখতে থাকলাম কি জানেন? এই দেশে যারাই বড় বড় নেতা ছিল, তাদের বিদায়গুলা ভালো ছিল না। এই বঙ্গবন্ধু এই 15ই আগস্টে বিদায় নিছিল, চলে আসছিল মেজর ডালিম সাহেব সামনে। হ্যাঁ, ওনাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সামনে হবে। এই যে একটু আগে 32 নম্বরে দেখলাম ফেসবুকে আর ইউটিউবে মেজর ডালিম সাহেবের বক্তৃতা শোনানো হচ্ছে, ওই 32 নম্বরে। এটাও দেখতে পাচ্ছি। দেখেন, রাজনীতির নতুন নতুন মুখ খুলতেছে। এদিকে একটা মুখ এনসিপি, ওদিকে আরেকটা মুখ ছাত্র শিবির, ওদিকে আরেকটা মুখ চরমনাই পীর সাহেব, আরেকটা মুখ জামাতে ইসলাম, আরেকটা মুখ হেফাজতে ইসলাম, আরেকটা বড় মুখ, হ্যাঁ বড় মুখ, সেটা হলো বিএনপি। মুখ কিন্তু খারাপ অর্থে না। বড় মুখ কেন বললাম, ওইটা নিয়ে নেগেটিভ কিছু ভাইবেন না। ভাইবেন না যে ও বড় মুখ এই জন্য বলছেন,
পাথর গিলা ফালাইছে এই কারণে না, পাথর গিলায় আমি এক দলকে কখনোই দোষী করব না। একদিনের ঘটনা না, 6 মাস ধরে লুটপাট হয়েছে, শোনা গেছে 600 কোটি টাকার পাথর বিক্রি করা হয়েছে। কত বড় অন্যায় হয়েছে দেখেন না। এখন নৌকায় কইরা আবার ওই পাথর নিয়ে ফেলতে হইতাছে। চিন্তা করেন, আল্লাহ তাআলা যে পাথর ঝর্ণা দিয়া পাঠাইছে ওই পাথর চুরি হয়েছে, আবার ওই পাথর নিয়ে এখন মানুষে পানিতে ফালাইতেছে। কত ভেলকিবাজি চলতেছে। সবচেয়ে বড় ভেলকিবাজি কি জানেন? নির্বাচন দিয়া দিছে, কিন্তু না, নির্বাচন এখন হবে না, এরকম একটা গুজব ছড়ায় গেছে। কিন্তু সরকার থেকে বইলা দিছে, সচিব সাহেব বইলা দিছে ডক্টর ইউনূস স্যারের, নির্বাচন যে ডেট ঘোষণা করা হয়েছে ওই ডেটে নির্বাচন হবেই, কারো কোনো শক্তি নাই থামাইতে পারে। কত বড় হুমকি! হ্যাঁ, চিন্তা করেন। এখন এটা কি সত্যি হুমকি? না, আমার কেমন জানি মনে হয় যে আমরা কিন্তু খালি স্ক্রু টাইপ দিব, কেন জানি মনে হয় এরকম একটা বোঝাপড়া হয়েছে, আমরা শুধু স্ক্রু টাইপ দিব এখন। হ্যাঁ, আমরা এক জায়গায় থাকুন, নির্বাচন হইতেই হবে, আমরা বিএনপি যা বলবে তাই আমরা বলুম, তোমরা পারলে স্ক্রু ঢিলা কইরা আবার টাইপ দাও, তোমাদের উপরে ছাইরা দিলাম। তোমাদের রাজনৈতিক কি ক্ষমতা আছে ওইটা মাঠে দেখাও। আসলে সত্যি কথা, মাঠে যদি ওনারা দেখাইতে না পারে তাহলে তো আমরা বুঝা নিব ওনাদের 15%, 20% ভোট। সত্যি কি তাই? এখন যেসব জরিপ হইতাছে, এই জরিপের সবচেয়ে বড় সত্যটা কি জানেন? মানুষ নির্বাচনই চায় না, মানুষ চায় বিচার, সংস্কার। হ্যাঁ, আরো অনেক ঘটনা আছে। গতকালকে ইলিয়াস হোসেনের একটা ভিডিও দেখলাম, ওই ভিডিওতে যেসব জিনিস প্রচার হয়েছে এটা ভাই মাইনা নেওয়া খুব কঠিন। হ্যাঁ, সংস্কার করতে হবে তো ভাই, সব জায়গায় সংস্কার করতে হবে। যদি দেশটাকে ভালোবাসেন, নিজেদের গন্ডগোল হাজার থাকুক সেগুলা বাদ দিয়া, এবং আরেকটা জিনিস বাদ দিতে হবে ভাই, এটা বোরিং, এই আওয়ামী লীগের পিছে লাইগা থাকা। আওয়ামী লীগটা যেখানে ধরুন কেউ কথা কইতে আইলে ওরই ধরতে হবে, ওরই পুলিশে দিতে হবে। যেখানে এত জায়গায় আছে নাকি ভাই, আওয়ামী লীগ করলেই তাকে কেন দিতে হবে? অপরাধ করছে কিনা সেইটা দেখেন, অপরাধীকে ধরেন। উনি জয় বাংলা বললে ওনাকে ধরতে হবে, এগুলা বাদ দিতে হবে। এই রাজনীতি থেকে বাইরে হয়ে আসতে হবে। এবং একটা জিনিস বোঝা গেছে, মানুষের ভালোবাসা যেখানে থাকে ওইখানে কারো হাত যায় না, কিন্তু হাত তো মুনাজাতে উঠতে পারে, তাই না? আমরা মুনাজাত করবো, আল্লাহ আমাদের দেশ। আজকে এই যে বাকশালের পতন দিবসে 15 আগস্ট যে পালিত হচ্ছে, যেখানে দেখবেন যে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে। কারা জানাচ্ছে? এদের শুধু নাম ফেসগুলো দেখবেন, এরা নাটকের লোক, এরা গানের লোক, এরা সিনেমার লোক, এরা হচ্ছে ডকুমেন্টারির লোক, এরা দেখবেন ওই সকল ইউটিউবার যারা হাসিনা থাকতে শেখ হাসিনার মুরগি পোলাও বিরিয়ানি কেমনে বানায় সেটা জানতে চায়। তারা আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের পিছনে নৌকা করে করে ক্যাম্পেইন করেছে, আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের টাকায় ফুলে পেঁপে কোটি কোটি টাকা লুটপাট করার সুযোগ পেয়েছে, ডিজিটাল ক্যাম্পেইনের নামে বড় বড় ব্যবসা বাণিজ্য করেছে। এই পুরো চক্র দেখবেন ঠিক ওই কালচারাল হেজিমনির এক্সটেনশন। আমরা যখন 24-এর গণ অভ্যুত্থান নিয়ে কথা বলি তখন বারবার দেখবেন যে বাংলাদেশ রাষ্ট্রের শত্রু কারা, সে আলোচনাটা আমরা বারবার তুলি। এবং অনেকে আশ্চর্য হয় যে কেন আমরা বারবার দিল্লিকে টেনে নিয়ে আসি, কলকাতাকে টেনে নিয়ে আসি। ঐতিহাসিকভাবে যদি দেখেন যে আমরা যখন প্রথমবারের মতো স্বাধীন হইলাম 1947 সালের 14ই আগস্ট লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্রসত্তার মধ্য দিয়ে, এবং যেটা পরবর্তীতে দ্বিতীয়বার স্বাধীন হইলাম আমরা 100 বছরের মধ্যে 1971 সালে, এবং সেটা লাহোর প্রস্তাবের এক্সটেনশনই ছিল। তো সেই রাষ্ট্রসত্তাকে বারবার প্রশ্নবিদ্ধ করেছে কারা আসলে? আমার এই যে আজাদির লড়াই শত শত বছরের, আমার যে চিরস্থায়ী বন্দোবস্তকে যে আমরা জমিদারি প্রথা বিলুপ্ত করবার মধ্য দিয়ে যে নাই করে দিলাম, কৃষক শ্রমিক প্রজা পার্টি, তারপরে প্রজাসত্ব আইন, এই যে রাজনীতিটা, এই রাজনীতিটার সাথে যে একটা রাষ্ট্রসত্তা জড়িত ছিল, আমার আজাদির রাষ্ট্রসত্তা, বাঙালি মুসলমান এবং বাঙালি নিম্নবর্ণের হিন্দুর একটা সম্মিলিত রাষ্ট্রের আকাঙ্ক্ষা, যেটার মধ্য দিয়ে পাকিস্তান রাষ্ট্র বিকশিত হয়েছিল, বাট সে আবার ফেইলও করেছে। তো সেই জায়গাতে বাংলাদেশ রাষ্ট্র হওয়ার পরের আজকের 53-54 বছর পরেও এসে দেখবেন এই রাষ্ট্রের শত্রু মিত্র প্রশ্ন আমরা নির্ধারণ করতে পারি নাই। এবং বারবার যে কারণে দেখবেন যে আমাদেরকে দিল্লি এবং কলকাতাকে টানতে হয়, কারণ দিল্লি হচ্ছে আমার রাজনৈতিক সত্তার প্রধানতম শত্রু।
এই পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট দিল্লির, এইটাকে যদি আমরা ভালোভাবে না বুঝতে পারি তাহলে আমরা বারবার একই ভুল করব। আর কলকাতা হচ্ছে আমার কালচারাল ফ্যাসিবাদের এক্সটেনশন। যে আমার যে আজকের বাংলাদেশের ভিতরে যে কালচারাল ফ্যাসিবাদ আবৃত করেছিল আওয়ামী লীগের ছায়ায় গত 53-54 বছর ধরে, অথবা 47 থেকে ধরলে এই যে প্রায় 80 বছর ধরে চলছে, এই কালচারাল ফ্যাসিবাদের রাজধানী হচ্ছে কলকাতা। অতএব দিল্লি এবং কলকাতাকে আমরা দেখবেন যে শুধু ভারত আকারে পড়লে হবে না, এইটা একটা পলিটিক্যাল ফ্যাসিবাদ আছে, একটা পলিটিক্যাল হেজিমনি আছে, আর কালচারাল একটা হেজিমনি আছে। দিল্লি হচ্ছে আমার পলিটিক্যাল হেজিমনিকে রেফার করে, আর কলকাতা হচ্ছে রিপ্রেজেন্ট করে হচ্ছে আমার কালচারাল হেজিমনিকে। অতএব এই পলিটিক্যাল হেজিমনি এবং কালচারাল হেজিমনির এজেন্ট কারা বাংলাদেশে, কারা তাদের এক্সটেনশন, সেই এক্সটেনশনটা কিন্তু বুঝতে হবে। যে দেখেন কেন আওয়ামী লীগকে, জাতীয় পার্টিকে এবং 14 দলকে রাজনীতি এবং নির্বাচনে আমরা দেখতে চাই না, তার রাজনৈতিক অধিকার নাই কেন, এই কথাটা যখন আমরা বারবার বলছি, যে যারা তার নিজ দলের ভোটারদের এবং নেতাকর্মীদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, সে তো আসলে রাজনৈতিক দল নাই। 2008-এ সে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মধ্য দিয়ে ক্ষমতা এসছে, 14তে সে 153টা আসনে এমনিই জিতেছে। তাহলে আওয়ামী লীগের ভোটাররাও তো ভোট দেয়নি। 18তে রাতের ভোট করেছে, আওয়ামী লীগের ভোটাররাও তো ভোট দেয়নি। 2024-এ দামি নির্বাচন করেছে। তাহলে যে রাজনৈতিক দল তার সমর্থক নেতাকর্মীদের ভোটের অধিকারেও বিশ্বাস করে না, তাহলে সে রাষ্ট্রসত্তাকেই তো সে আলটিমেটলি ধারণ করে না। অতএব এই বাংলাদেশ রাষ্ট্রের প্রধানতম নিরাপত্তার হুমকি হচ্ছে, ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হচ্ছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং তার 14 দল। এবং এই যে পলিটিক্যাল ফেনোমেনাটা, এটা হচ্ছে দিল্লির হেজিমনির এক্সটেনশন। আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলকে শুধু রাজনৈতিক দল আকারে দেখার সুযোগ নাই, কারণ তারা রাজনৈতিক দল না। হিস্টোরিক্যালি এই দলগুলো হচ্ছে আমার আজাদির বিপক্ষে সবসময় ছিল। আমার রাষ্ট্রসত্তাকে অখন ভারতের বিজেপির হিন্দুত্ববাদী অথবা কংগ্রেসের সেই ফিরে এক দেশ বানানোর যে রাজনীতি, সেই রাজনৈতিক সত্তার ভিতরে মিলে যাওয়ার চেষ্টাটা তারা সবসময় করেছে। এবং এইটাকে সবচেয়ে বেশি হেল্প করেছে কারা দেখবেন, কালচারাল ফ্যাসিবাদ যারা কায়েম করেছে। এবং আওয়ামী লীগের কালচারাল ফ্রন্ট হিসাবে কাজ করেছে বাংলাদেশে বামপন্থীরা, সিপিবি পার্টিকুলারলি, কমিউনিস্ট পার্টি। এবং এই কমিউনিস্ট পার্টির যারা বুদ্ধিজীবীরা আছে বিভিন্ন বাম দলে দেখবেন, এরাই হচ্ছে আওয়ামী বয়ান তৈরি করে, এরা আওয়ামী বুদ্ধিজীবিতা করে, এবং এরা আওয়ামী লীগের রাজনীতির বৈধতা, সম্মতি উৎপাদন করে। এবং এই সম্মতি উৎপাদনের ক্ষেত্রে এই বামপন্থীরা সবচেয়ে বেশি নির্ভরশীল পরগাছা হচ্ছে তারা কলকাতার পরগাছা। কারণ আমি ইংল্যান্ডে লেফট পলিটিক্স করছি, লেবার পার্টির রাজনীতি করেছি, বাম রাজনীতি আমি দেশেও করেছি। এটার মধ্য দিয়ে যেটা দেখেছি যে বাংলাদেশে আসলে যারা নিজেদেরকে বাম বলেন তারা আসলে কেউ বাম না। তাদের ভিতরে আমি কলকাতার যে ব্রাহ্মণ্যবাদী একটা ফ্যাসিবাদ, এই ক্যারেক্টার দেখতে পাই। তাদের মধ্যে আমি জমিদারি প্রথা, যে জমিনদারি সিস্টেমকে দেখতে পাই। তাদের মধ্যে আমি বাঙালি মুসলমান এবং বাঙালি নিম্নবর্ণের হিন্দু, অচ্ছুত, নিম্ন নমশূদ্রদের বিপক্ষের, অধিকারের বিপক্ষের জায়গাটা আমি দেখতে পাই। অতএব এই কালচারাল ফ্যাসিবাদ তৈরি করার ক্ষেত্রে দেখবেন এই সিপিবিওয়ালারা, এই বামপন্থীরা সবচেয়ে বেশি গুরু মানে হচ্ছে কলকাতার লোকদেরকে। এবং এই কলকাতার এই পুরো ন্যারেটিভের ভিতরে কলকাতার বামপন্থীরা যেমন আছে, জ্যোতি বসুর দল থেকে শুরু করে যারা যারা ছিলেন, এদেরকে এরা পীরের মতো মারে। কলকাতার সাহিত্য আছে, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে বঙ্কিম, এরা সবাই আছে কলকাতার ফ্যাসিবাদ তৈরির রাজনীতিতে। থার্ড হচ্ছে কলকাতার নাটক, সিনেমা, গান, এর প্রত্যেকটার মধ্য দিয়ে যে হেজিমনি তৈরি হয়েছে, এই হেজিমনিটাকে বাংলাদেশে রূপান্তরিত করে হচ্ছে বামপন্থীরা। এবং দেখবেন ছায়ানট, উদিচি এর থেকে শুরু করে এই যে নাসিরুদ্দিন বাচ্চু টাচ্চু, এই যে টাইপের লোকটোক আছে, এই পুরো কালচারাল ফ্রন্টের রাজনীতিটাই হচ্ছে কালচারাল হেজিমনির রাজনীতি, যেটা কলকাতা থেকে কমিউনিস্ট পার্টি হয়ে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, যেটাকে রাজনৈতিকভাবে ধারণ করেছে আওয়ামী লীগ। এবং আজকে মিলায়া দেখেন, আজকে এই যে বাকশালের পতন দিবসে 15ই আগস্ট যে পালিত হচ্ছে, যেখানে দেখবেন যে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে। কারা জানাচ্ছে? এদের শুধু নাম ফেসগুলো দেখবেন। এরা নাটকের লোক, এরা গানের লোক, এরা সিনেমার লোক, এরা হচ্ছে ডকুমেন্টারির লোক, এরা দেখবেন ওই সকল ইউটিউবার
যারা হাসিনা থাকতে শেখ হাসিনার মুরগি পোলাও বিরিয়ানি কেমনে বানায় সেটা জানতে চায়, তারা আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের পিছনে নৌকা করে করে ক্যাম্পেইন করেছে, আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের টাকায় ফুলে পেঁপে কোটি কোটি টাকা লুটপাট করার সুযোগ পেয়েছে, ডিজিটাল ক্যাম্পেইনের নামে বড় বড় ব্যবসা বাণিজ্য করেছে। এই পুরো চক্র দেখবেন ঠিক ওই কালচারাল হেজিমনির এক্সটেনশন। এবং এখান থেকে যারা বের হয়ে আসছে তাদেরকে অবশ্যই আমরা স্বাগত জানাই। আপনি দেখেন আজকে আমাদের এই যে মাননীয় সংস্কৃতি বিষয়ক যে উপদেষ্টা আছে মোস্তফা সরোয়ার ফারুকী ভাই, অসাধারণ। মানে উনি ওনার এই যে বাংলাদেশপন্থী রাজনীতির জায়গাতে যে ফিরে এসছেন এবং এটার জন্য যে উনি অবদান রাখতেছেন, এইটা হিস্টোরিক। এই গণ অভ্যুত্থানকে ধারণ করে একটা নতুন বাংলাদেশ গড়বার যে কালচারাল লড়াইটা, সেই লড়াইটা উনি মারাত্মকভাবে ফাইট করছেন আমাদের পক্ষে, এবং ওনাকে আমরা এই জন্য মোবারকবাদ জানাই। বাংলাদেশের নববর্ষ উদযাপন থেকে শুরু করে ফ্যাসিবাদের পতনের 1 বছরকে যেভাবে উনি সুন্দর করে কালচারালি জায়গা থেকে ফুটায় তুলেছেন, এটা অসাধারণ একটা ব্যাপার, এবং তার প্রতি আমরা এবং আমাদের গণ অভ্যুত্থানের সকল শক্তি কৃতজ্ঞ। কিন্তু অ্যাট এ টাইম বাংলাদেশে থেকে এবং বাংলাদেশের বাইরে থেকে যারা আজকে বিনম্র শ্রদ্ধার মেসেজ দিয়ে বাকশালকে, হাসিনাকে, শেখ মুজিবকে, কলকাতার এক্সটেনশন, পলিটিক্যাল এবং কালচারাল হেজিমনির এক্সটেনশনকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করতেছে, এই ক্যারেক্টারগুলোকে আপনাদেরকে বুঝতে হবে, মনে রাখতে হবে। তাদের রুটি রুজি, আয়, ব্যবসা, এবং আমরা জানি টাকা পয়সারও লেনদেন হয়েছে এখানে। এই যে যারা স্ট্যাটাস দিয়েছে, এদেরকে বিশাল অঙ্কের টাকা লেনদেন করা হয়েছে শুধুমাত্র এতটুকু একটা স্ট্যাটাস দেওয়ার জন্য, দেশে থেকে এবং দেশের বাইরে থেকে। এবং আস্তে আস্তে এই গণ অভ্যুত্থান, আওয়ামী লীগের পতনটা যেন ফেড আউট হয়ে যায়, হালকা হয়ে যায়। এই পলিটিক্সটা শুরু হয় সবসময় গান বাজনা, নাটক, সিনেমা দিয়ে, এই বিনম্র শ্রদ্ধা দিয়ে। অতএব বিনম্র শ্রদ্ধার এই 2 শব্দের একটা ছোট্ট স্ট্যাটাসকে স্ট্যাটাস আকারে দেখলে হবে না। এর ভিতরে বিশাল আমার ঐতিহাসিক লড়াই এবং কালচারাল ফ্যাসিবাদের যে হেজিমনি আমরা দেখেছি, সেই বিষয়গুলো এখানে জড়িয়ে আছে। অতএব আজকের বাংলাদেশে যারা গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি, যারা দিল্লির হেজিমনির বিরুদ্ধে আমরা যারা লড়াই করেছি, আমাদেরকে এই লড়াইয়ের প্লেয়ার কারা কোন শব্দে, বাক্যে এই লড়াইটা আমাদের উপর আবার ফিরায় আনতে চাচ্ছে, দিল্লিকে ব্যাক করতে চাচ্ছে পলিটিক্যালি। রিফাইন্ড আওয়ামী লীগ নামে দেখেছেন, জাতীয় পার্টির ব্যানারে বিটিম করে, স্বতন্ত্র করে, ভদ্র আওয়ামী লীগ নামে জাতি আপনার এই সোহেল তাজ টাইপের লোকদেরকে আয়না করা, এটা হলো রিফাইন্ড আওয়ামী লীগের পলিটিক্যাল প্রসেস। আর এই বিনম্র শ্রদ্ধা হচ্ছে ওই রিফাইন্ড আওয়ামী লীগের কালচারাল ভার্সন। যারা আওয়ামী লীগের রাজনীতি, শেখ হাসিনা, শেখ পরিবারকে ফিরে আনার চিন্তা করতেছে, এবং এটার পিছনে কোটি কোটি টাকার টিয়ার আছে। এটা আমরা বিশ্বস্ত সূত্রে জানি কোথার থেকে কোথায় লেনদেন হচ্ছে। অতএব জাতিকে আমাদের দায় দরদের যে রাজনীতি, আমাদের দায়িত্ব আপনাদেরকে জানানো, বোঝানো, যেন আপনারা সতর্ক থাকেন। এই ধরনের যারা গণ অভ্যুত্থানের পরাজিত শক্তিকে প্রমোট করছে, যারা বাংলাদেশের স্বাধীনতা, দর্শক তাদের আলোচনা শুনেছেন, আলোচনা শুনে মন্তব্য করবেন। এখানে যারা আসছে প্রত্যেকে আসলে কেউ ভাইরাল হওয়ার জন্য আসছে, বিশেষ করে ওই হুজুর, যে হুজুরের কথা মালেক আফসারি ভাই বললেন, সে তো ভাইরালের জন্য আসে। তার স্ত্রীর কথা তো আপনারা শুনছেনই, সে তার স্ত্রী কী বলেছে তাকে। তো সব কিছু মিলিয়ে যারা এখানে আসছে, কেউ শ্রদ্ধার জন্য আসে নাই। শ্রদ্ধার জন্য আসলে তারা আমি বলবো এখানে না, তারা যাইতো আপনার যেখানে হত্যা করা হয়েছে সেটা গুরুত্বপূর্ণ, নাকি যাকে হত্যা করা হয়েছে তার লাশ যেখানে আছে সেটা গুরুত্বপূর্ণ, এটাই আমাদের বোঝা উচিত। টঙ্গিপাড়া কেউ শ্রদ্ধা যাপনের জন্য যায় নাই, সবাই 32 নম্বরে আসছে। 32 নম্বরে কেন আসছে? কারণ এখানে আসলে ভাইরাল হওয়া যাবে, এখানে আসলে আলোচনা হবে, এটাই হচ্ছে মূল কেন্দ্রবিন্দু। অথচ যদি প্রকৃতপক্ষে তারা শ্রদ্ধা জানাতো, তাহলে তারা 32 নম্বর না, বরং তারা যাইতো টঙ্গিপাড়ায়, শেখ মুজিবুরের যেখানে আমি বলবো তার সমাধি রয়েছে, সেখানে তারা যাইতো, সেখানে গিয়ে শ্রদ্ধা যাপন করতো। তো সেটা না করে তারা আসছে 32 নম্বরে। বোঝা যায় তারা আসলে অধিকাংশই আসছে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য।